আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। আমি এভাবে ফেসে যেতাম, ওভাবেও ফেসে যেতাম। আমার মধ্যে কোনো খোট থাকলে আপনাদের কাছে কোনোদিন আসতাম না স্যার, আমাকে বিশ্বাস করুন। সেদিন রাতে আমি কিচেনে ছিলাম, রান্নার সব সামগ্রী গুছিয়ে রাখার পর ম্যানেজার সাহেব আসেন। আমাকে আরও একজন কাস্টমারের জন্য খাবার রান্না করতে বলেন, বলে তিনি কাউন্টারের দিকে চলে যান। ঠিক সেই সময় কিচেনের গেট বেয়ে একজন আসে। তাকে দেখে কোনো প্রকার আওয়াজ করার পূর্বেই আমার দিকে পিস্তল তাক করে। বিদঘুটে আওয়াজে বলে, কোনো সারা শব্দ করলে জানে মেরে দিবে। আমি চুপ হয়ে যাই। তারপর আমাকে একটা কাছের শিশি দিল, বলল এটা খাবারের সাথে মেশাতে। আমি কিছু বলতে চাইলে আমার হাত চেপে আগুনে অনেক কাছাকাছি ধরে রাখে। এই দেখুন স্যার, আমার হাত অনেকটা পুড়ে গেছে। বলেই হাত এগিয়ে দিল। সাব্বির হাতের কিছু অংশ পোড়া, স্পষ্ট লক্ষ্য করা যাচ্ছে সেটা হাতের তালুতে। তারপর আমাকে বলে অন্য হাতে যেন শিশির মধ্যে বিষ মিশাতে, না হয় নাকি আমার হাত ছাড়বে না। আমি কাঁপতে কাঁপতে মিশিয়ে দিলাম। ততক্ষণে বিষটা একটা গন্ধ ছড়ায় কিচেনে। ডেস্ক থেকে বিশাল চাকু নিয়ে আমার মুখের সামনে ধরল, বলল এই গন্ধ পুরোপুরি শেষ করে দিতে। আমি কোনো উপায় না পেয়ে হাতের কাছে কেওড়া জল আর যত ধরনের মশলা ছিল মিশিয়ে দিয়েছি। পুরো কিচেনে স্প্রে করা হয়। আমার চোখের সামনে যা ঘটছিল আমি কোনো হুঁশে ছিলাম না স্যার। আমাকে যা বলা হচ্ছিল আমি করতে বাধ্য। খাবার রেডি হলে আমি বেল বাজাই। ঠিক সেই সময়ের মধ্যেই ওই লোক আমাকে নিয়ে চলে যায়। আমাকে বাইরে এসে ম্যানেজারকে কল করায়, বলতে বলে খাবার রেডি করে আমি চলে গিয়েছি। আমাকে 5,000 টাকা ধরিয়ে বলেছে 1 সপ্তাহের জন্য যেন এই শহর ছেড়ে যাই। সাব্বির কথা বলা থামানোর সাথে সাথে রবিন আরো এক প্রশ্ন করলো, তুমি ওকে দেখেছো? কেমন দেখতে? আমাকে সেও এটাই বলেছে। 1 সপ্তাহ পর রেল লাইনের পাশের জঙ্গলের এরিয়ায় থেকে 5 মিনিট হাঁটলে একটা জায়গা আছে, সেখানে দেখা করতে। হুমকির ওপর রেখেছিল। আমি গিয়েছিলাম গতকাল সেখানে। ওই লোক ওখানেই ছিল। আমি তার কাছে জানতে চাই এরপর কি করব। সে আমাকে বলেছে বাসে যাইলে মুখ বন্ধ রাখতে। এখানে আপনারা আমাকে খুঁজছেন, সেখানে ওই লোক আমাকে মেরে ফেলার হুমকি দিচ্ছে। আমি সাহস করে এসেছি এখানে স্যার, হাত জোড় করছি, আমাকে এই হিংস্র লোক থেকে বাঁচান। রেল লাইনের পাশের জঙ্গল, যেখানে প্রফেসরের কেচের পূর্বের লাশটা পাওয়া গিয়েছিল। চিনতে ভুল করলো না শাবাব। সেখান থেকে তাদের উপর গুলিও ছোড়া হয়েছিল। শাবাব বলল, তোমাকে কি জিজ্ঞেস করেছে এসআই রবিন? সে দেখতে কেমন, নারী নাকি পুরুষ, সেটা বলো। সাব্বির ভাবল কয়েক সেকেন্ড সময় নিয়ে, ঠোঁট কামড়ে মনে করার চেষ্টা করলো। হঠাৎ মনে পড়ল তার চুলের কথা। সাব্বির দ্রুত গলায় বলে ওঠে, স্যার, দেখতে লম্বা চড়া দেহ, সাথে কালো মোটা কাপড় পরে থাকায় আরও বিশাল দেখাচ্ছিল। ছেলে না মেয়ে ঠিক বলতে পারছি না, কিন্তু আমি তার সামনের অংশের চুল দেখেছি। ছেলেদের যেমন সামনের কাট থাকে ঠিক তেমনই ছিল। গলার আওয়াজও অদ্ভুত ছিল স্যার। শাবাব রবিন কিছু বলার পূর্বে সাব্বিরের চোখ পড়ে তাদের হাতে থাকা বন্দুকের উপর। আরও একবার মস্তিষ্ক জ্বলে উঠল তার। বলল, স্যার, আপনার ডান হাতে বন্দুক ধরেন। হ্যাঁ, কেন? স্যার, ওই লোক বাম হাতে বন্দুক ধরে। অহেতুক ছেলেটার উপর রাগ দেখিয়েছে শাবাব, অথচ অনেক ইনফরমেশন দিয়ে যাচ্ছে সে। তার কাঁধে হাত রেখে বলল, গ্রেট জব, কিন্তু তুমি বেকুবের মতন একটা কাজ করেছো এতদিন পালিয়ে থেকে। এবার আমার কথা মনোযোগ দিয়ে শোনো। স্বল্প সময়ের জন্য বিশ্বাস করলাম তোমাকে, পুরোপুরি নয়। দ্বিতীয়বার যেহেতু তোমার সাথে তার দেখা হয়েছে, আবারও হতে পারে। তুমি আমাদের হয়ে কাজ করবে। আমাদের ওই জায়গায় নিয়ে চলো এক্ষুনি। আমাদের হয়ে কাজ করলে বেঁচে যাবে সাব্বির। ওই খুনির হয়ে কাজ করলে হয়তো তার হাতে মরবে, নয়তো আমাদের হাতে। কে হবে অপরাধী, নিজের লোক নাকি বাহিরের? শাবাবের মতলব আন্দাজ করেছে মোটামুটি সকলে। বাকিটা সে নিজ থেকেই পরিষ্কার করে বলল, এমন কাউকে উপস্থান করবে যে নারী কেলেঙ্কারিতে জড়িত। তার ভাষ্য মতে একজন হবে অপরাধী, আরেকজন ভুক্তভোগী। সবটাই হবে সাজানো নাটক। আর এই নাটক ধরে আনাম আসবে তাদের ফেলা জালে। যদি অপরাধীদের মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়, তার মুখ্য বিষয় সে আসবে, নিশ্চয়ই আসবে অপরাধীর কাছে।
সাব্বিরের কথাই পরিষ্কার, খুনি চট্টগ্রামে আছে, তাই জায়গা বেছে নিল রেল লাইনের পাশের জায়গাটাকে। আপাতত বুড়োতে বসে শাবাব নজর ঘোরাচ্ছে সবার দিকে। বলির পাঠা কে হবে? এখানে সকলে পুরুষ। রবিন সেফ জোনে, বাকিদের অবস্থা নাজেহাল। কয়েক দফা এক একজনের দিকে চেয়ে তার নয়ন জোড়া এসে থামে ফাহাদের দিকে। টুপ করে ঢোক গিলল বেচারা, তড়িৎ গতিতে বলে উঠল, স্যার, আমার মুখ মুঠেও অপরাধীর মতন না। আমি তোমায় কিছু বলেছি ফাহাদ? বিপরীতে প্রশ্ন আসে শাবাবের ক্যাটকেটে গলার স্বর। ধরেক পালে আঙ্গুল ঘষতে ঘষতে ফাহাদ বলল, না স্যার, মানে আমার দিকে চেয়েছিলেন যে। তোমাকে আজ দেখতে বিশ্রী দেখাচ্ছে। এই যে অবস্থায় বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলে, কত মেয়ে সেখানে জানো? একজন না একজনের প্রেমে পড়ার কথা। এটাই তো বয়স। এখন কে পছন্দ করবে তোমায়? উল্টো বখাটে ছেলে ভেবে গণধোলাই দেবে। একজন অফিসারের হতে হয় পরিপাটি, আর তোমাকে ছন্ন ছাড়া অপরাধীর মতন লাগছে। এখন কি করা যায় বলো তো? আবিদ, মির্জা, রবিন সকলেই ঠোঁট টিপে হাসছে। মির্জা ধরে ফেলেছে শাবাবের জঞ্জালে পূর্ণ মস্তিষ্কের কারসাজে। সরাসরি নয়, ঘুরিয়ে পেঁচিয়ে বলল, অপরাধীর খাতায় ফাহাদের নামটাই উঠতে যাচ্ছে। বলির পাঠা সেই। ফাহাদ বলল নিচু গলায়, আমি কি করব স্যার? আমি তো এখনো ছোট মানুষ। সমস্যা নেই, শিখে নিব কিভাবে আপনার মতন পরিপাটি হতে হয়। শাবাব মির্জার দিকে চাইলো আর চোখে। রহস্যময় মৃদু হাসল, বলল, দেখছো মির্জা, ফাহাদ বাবাজি কথাও বলে। দেখছি। মির্জা সায় দিয়ে উত্তর দেয়, এখন ওকে কি করা উচিত? শাওলাকে ডাকো। মির্জা কপাল কুঁচকে নিল, সাথে বাকিরাও আশ্চর্য। শেওলাকে ডাকবে কিভাবে? মির্জা বলল, লিয়ানা এখানে নেই শাবাব। হতবিহ্বল চোখ শাবাবের। লিয়ানার নাম শুনে নিজের মন আর মুখের উভয়ের ভুল বুঝতে পেরেছে। এলোমেলো দৃষ্টি ফেলে বারংবার ভুলকে ঢাকতে উঁচু কণ্ঠস্বর ব্যবহার করে বলল, স্লিপ অফ টাং, সাইফাকে ডাকো। নিজের চেয়ার থেকে দ্রুত গতিতে উঠে কফি মেশিনের দিকে যায়। বিড়বিড় করে বলতে থাকে বাকিদের শুনিয়ে, পাগলের সাথে থেকে আমাদের মাথাটাও রসাতলে যাচ্ছে। আবার এসআই রবিন বলে তাকে আমাদের সাথে যুক্ত করতে। তখন পুরোপুরি পাগল হব। তারপর কি সলভ? সব অফিসার্স মিলে পাগলা গারদে থালা বাসন পেটাবো। যত সব পাগল ছাগলের কারখানা। গজগজ করে এক একটা বাক্য ছুড়ে শাবাব। মির্জা কোনোদিন দেখেনি এভাবে নজর লুকিয়ে সরে যেতে। ফাহাদ হাঁ করে চেয়ে আছে। মনে মনে ভাবছে তার শাবাব স্যারের মাথাটাও বুঝে গিয়েছে এই আনাম আনাম করে। রবিন বলল, আমরা ঠিকই আছি। পাগল বোধহয় আপনিই হচ্ছেন। মুখমণ্ডল বিবর্ণতায় টইটুম্বুর। বিরক্তিতে ভরা মুখটায় সবসময় ভাঁজ দেখা যায়। কিছু কুচকানো দাগ স্থায়ী হয়ে গিয়েছে। এসআই রবিনের দিকে চেয়ে কফি মগের খটখট আওয়াজ করতে শুরু করে শাবাব। সম্পূর্ণ প্রসঙ্গ পাল্টে দিয়ে বলল, সাইফাকে ডাকতে বললাম না? কোথায় সে? কাজের সময় দেখা যায় না কেন হাম্মকটাকে? নিজের কপালে নিজেই টেনে হিসড়ে শনি নিয়ে এসে হাজির ফাহাদ। সাইফার সাথে সোজা হয়ে দাঁড়িয়ে আছে। অপেক্ষায় তারা কখন শাবাব মহাদয়ের কফি ফুরাবে আর সেও কফির মতন তেতো বাক্য ছুড়ে দিবে। দুজনেই পেছনে দুহাত বেঁধে শাবাবের সামনে দাঁড়িয়ে পায়ের উপর পা তুলে সাহেবী ভঙ্গিতে বসে সাহেব কফি গিলছে। মিনিট দুয়েক পর কফির মগটা টেবিলে রেখে সাইফার দিকে চাইল। অদ্ভুত এক প্রশ্ন ছুড়ে দিল, তোমরা মেয়েরা জানো কি কি মুখে মাখো? হ্যাঁ, মেকআপ পারো? সাইফা জবাব দিল, আমি তো মেকআপ করি না স্যার। তুমি কি ছেলে? ছেলে হব কেন স্যার? তাহলে মেকআপ করো না কেন? সাইফা চোখ নামিয়ে খানিক বিরক্তি মাখা গলায় জবাব দিল, মেয়ে হলেই মেকআপ করতে জানতে হবে এমন কোনো কথা নেই স্যার। আর যে পেশায় আছি সেখানে মেকআপ করার সময় কোথায়? ভেরি গুড অফিসার সাইফা। এখন না পারলেও আপনার মেকআপ করতে হবে, সেটা নিজের মুখে নয়, ফাহাদের মুখে। ফাহাদের চক্ষু রসগোল্লার মতন বিশাল হয়ে ওঠে। সে মেকআপ কেন করবে? ছোটখাটো হার্ট অ্যাটাক আসার পূর্ব মুহূর্ত। আর কি কি দেখতে হবে, কি কি করতে হবে? শেষমেশ কিনা মেয়েদের প্রসাধনী সামগ্রী নিজের মুখের উপর চালান দেবে? ছি! ফাহাদ অসহায় মুখে বলল, স্যার। শাট আপ! এমন মুখ নিয়ে তোমাকে আমি বুড়োতে অ্যালাউ করবো না। সাইফা, কাজ শুরু করো। ফিরোজকে দেখেছো না, হ্যাংলা পাতলা? ফাহাদের মুখে কালো মেকআপ করো, এমন একটা লুক দিবে যেন দেখে মনে হয় কোনো অপরাধী। একটা ট্রায়াল দাও, আমরা একটু জঙ্গল ভ্রমণ করে আসি। বেস্ট অফ লাক। মির্জা আর রবিন উঠে দাঁড়ায়। ল্যাবে দাঁড়িয়ে দাঁত বের করে হাসছে আবির।
হাসতে হাসতে নিজের বাহুর ব্যথাটা মনে পড়ল। গুলি লেগেছিল এখানে। তৎক্ষণাৎ হাসি উধাও হয়। শাবাব দরজা অব্দি গিয়েও ফিরে আসে। বোকার মতন দাঁড়িয়ে থাকা সাইফার সম্মুখে ঘাড় বেঁকিয়ে বলল, আর আপনি হবেন অবলা নারী, ভুক্তভোগী। আপনাকে উত্ত্যক্ত করবে ফাহাদ। দ্রুত প্র্যাকটিস শুরু করুন অফিসার সাইফা। সাইফা আর ফাহাদের একে অপরের চোখে চোখ পড়লে গা তীর করে ওঠে। ভাবা যায় এগুলো ফাহাদের মতন ভোলা ভোলা ছেলে মেয়ে উত্ত্যক্তকারী ভকাটে হবে, আর সিনিয়র সাইফা হবে তার শিকার। জীবনে যত পাপ করেছে সবটার প্রায়শ্চিত্ত এই এক কেসের মধ্যেই চুকে যাবে। সাইফা লম্বা শ্বাস টেনে নিয়ে আবার ফেলে দেয়, বলে, আসো। ফাহাদ অবুঝের মতন প্রশ্ন করলো, কোথায় ম্যাডাম? নারী উত্ত্যক্তকারী সাজবে না? হতাশ, চরম হতাশ ফাহাদ এসআই শাবাবের আদেশে। লোকটা মোটেও সুবিধার নয়। নিজের দেহের সমস্ত বেদনা ভুলে আবির চেয়ে আছে ফাহাদের সাইফার দিকে। হাসতে হাসতে জমিনে গড়াগড়ি খাচ্ছে না, এটাই অনেক। সাইফা ফাহাদের মুখে ব্রাশ চালাতে চালাতে চোখ কটমাট করে যায় আবিরের দিকে, বলে, পয়জন কি দিয়ে তৈরি বের করতে পেরেছেন স্যার? জেরা করছো সাইফা? এটাই আমাদের কাজ। শাবাবকে জেরা করে পারলে? উনি এই গ্রহের মানুষ হলে নিশ্চয় করতাম। ফাহাদের মুখ দেখে সাইফার হাসিও থামল না। ছেলেটা আজ শাবাবের কারণে ভুক্তভোগী। ইউটিউব দেখে দেখে মেকআপ করছে সাইফা। যেখানে মেকআপ মানুষের সৌন্দর্যকে আবারও ফুটিয়ে তোলে, সেখানে সেই কাজের উল্টো করতে হলো। সৌন্দর্য বাড়ানোর পরিবর্তে সৌন্দর্য হ্রাস করছে। জ্ঞানী অভিজ্ঞ মেকআপ আর্টিস্ট বলছেন, বোঝাচ্ছেন ফোনের স্ক্রিনে কিভাবে গোয়েন্দারা তাদের বেশ পাল্টে অপরাধীকে ধরতে যায়। সেখানে মেকআপ একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ফাহাদ বলল, সবাই নিজের ভিডিও মানুষকে দেখিয়ে টাকা কামানোর ধান্দা। হ্যাঁ, মেকআপ নাকি অপরাধীকে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? আইনের কয় নাম্বার ধারায় লেখা এটা? যত সব। চুপ থাকো ফাহাদ। শাবাব স্যার আসলে আমাদের দুজনকে আস্ত রাখবে না। এর বিনিময়ে কি আমাকে এক্সট্রা টাকা দেওয়া হবে ম্যাম? আমি এই অভিনয়ের বিনিময়ে এক্সট্রা টাকা চাই। এডিডাসের একটা জুতা কিনবো। আর ওই জুতো দিয়ে শাবাব স্যার আমার সংবর্ধনা দেবে। এবার চুপচাপ বসো, আমার কাজ করতে দাও। তোমাকে তামিল হিরো বানাবো, দাঁড়াও। অন্ধকারে ডুবে গভীর জঙ্গল, বাতাসে কানে মৃদু মৃদু স্বপ্নের ঝড়কাল, প্রাকৃতিক সৌন্দর্যে লেপ্টে চিত্রিত, ভয় আর আনন্দের মিশ্রিত রূপালী। রাতের পাখি শুল গিয়ে গান গায়, ভয়ের ছাপটা আবির্ভাব করে নেয়। চাঁদের আলো রহস্যময় ভাষা, অনুভূতির জালে অবিরত ফাঁসা। জঙ্গলের অন্ধকারে দেখা সুস্পষ্টভাবে সৃষ্টিকৃত কিছু অবাক প্রাকৃতিক দৃশ্য। অন্ধকারের ভেতরে মহাকালীন চিরস্থায়ী সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য। বনের ঘোরে কিছু অদ্ভুত শব্দের মধ্যে বাস্তবিকতা ও অনুভূতির রহস্যময় প্রকাশ। ভয়ানক জঙ্গলে চিত্র মানুষের মতোই চমৎকার, আবার ভিন্ন কল্পনার চেয়ে। রাতের অন্ধকারে জঙ্গলের গুলি শুনে মনে হয় যেমন প্রাকৃতিক শহর, চাঁদের আলো আলোকিত। অজানা এক অনুভব। অদ্ভুত স্বরে মাঝে মাঝে শোষণ শোনা যায়, যেন জঙ্গলের নিঃশ্বাস। সাথে আছে ভয়াবহ নিশানা। এক হাতে হলদে বাতি ছড়ানো টর্চ লাইট, অন্য হাতে সুরক্ষা বস্তু। কেউ হামলা করতে এলেই দেহের যে কোনো অংশে গেড়ে দেবে গুলি। শাবাব মির্জার উদ্দেশ্যে বলল, আমাদের আলাদা আলাদা জায়গায় সার্চ করা উচিত। রবিন তার কথার প্রেক্ষিতে বলল, না এসআই শাবাব, এখানে নেটওয়ার্ক নেই। আমরা কোথাও কিছু সন্দেহজনক পেলেও একে অপরের সাথে যোগাযোগ করতে পারবো না। শাবাব মাথা দুলিয়ে উত্তর দিল। রাইট। মির্জা বলল, এই জঙ্গলে কোনো বন্যপ্রাণী নেই। আসামি অনায়াসে এখানে ঘাঁটি স্থাপন করতে পারে। আর শিওর কোনো বন্য প্রাণী নেই? রবিন জানতে চাইল। মির্জা বলল, না, এখানে কোনো বন্যপ্রাণী নেই। সাপ থাকতে পারে, সামনে একটা পরিত্যক্ত ডোবা আছে। রবিন বলল, সেটাই সমস্যা নেই, একটু সাবধানে চললেই হবে। অপরাধী যদি এখানটায় থাকতে পারে, আমরাও পারবো। আগে শিওর হয়ে নেই। রবিন পরাভূত গলায় বলল, জঙ্গলের পাশের এরিয়া সার্চ করলাম, মানুষ কেন মানুষের ছায়া অবধি নেই। একটা বেঞ্চি আছে যেটার কথা বলেছিল সাব্বির। আমি কিছুই বুঝতে পারছি না কেসটা কোন দিকে যাচ্ছে। একটার পর একটা জঞ্জালে ফেসে যাওয়া ছাড়া আর কিছুই দেখতে পাচ্ছি না। একই সুরে মির্জা বলল। শাবাব গান রিলোড করল। তার এরূপ কাজে মির্জার রবিন একই সাথে জানতে চায় কারণ কি। শাবাব চোখ দিয়ে ইশারা করে দেখায় ডান দিকে বরাবর এক জায়গা। আলোর দেখা মিলছে সেখানে। আধারে ঢাকা জঙ্গলে আলোর সন্ধান, অর্থাৎ কোনো প্রাণ আছে সেখানে। অ্যালার্ট হয় বাকি দুইজন। একে একে নিজেদের গান রিলোড করে নেয়। পূর্ব প্রস্তুতি হিসেবে ট্রিগারে তর্জনী আঙ্গুল রাখা আছে।
প্রয়োজনে চাপ প্রয়োগ করবে সেখানে। কাছাকাছি গিয়ে দেখলো ছোট্ট একটি টেন্ট, সবুজ রঙের, পাশে আগুন অর্ধ নিভে। ওই সামান্য আগুনের শিখা ধরেই শাবাব, মির্জা, রবিন এসেছে এখানে, সতর্কতা অবলম্বন করে। শাবাব বলল, আশেপাশে খেয়াল রাখো, আমি যাচ্ছি টেন্টের মধ্যে। সাবধানে। জঙ্গলের উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম সব দিকে দুজোড়া চোখের কড়া দৃষ্টিপাত, যে কোনো জায়গা থেকে আকস্মিক আক্রমণ। সন্ধ্যের তালিকা থেকে বাদ পড়ল না উপরের দিকটাও। গাছের ডালে ডালেও চোখ গিয়েছে মির্জার, রবিনের। মুখ ঘুরিয়ে একবার শাবাবকেও দেখে নিল। টেন্টের মধ্যে যা কিছু আছে সব এলোমেলো করছে, হাতের গতি তাই বোঝালো। মিনিট খানেকের মাঝেই শাবাব বেরিয়ে আসে। তাকে বেরিয়ে আসতে দেখে এগিয়ে গেল রবিন আর মির্জা, তার হাতে কাগজ। রবিন জানতে চাইল, এটা কি? পুরো টেন্ট জুড়ে শুধু ঘাস আর ঘাস, একটা কিছু নেই এই কাগজটা ছাড়া। কিছু লেখা আছে। মির্জা কাগজটি হাতে তুলে নেয়, মধ্যম আওয়াজে পড়ে শোনাতে লাগলো লিখিত বাক্যগুলো। মেজাজ বিগড়ে যাচ্ছে মির্জার বলা প্রত্যেক লাইনে। চিঠিটাই লেখা, এসেছেন অফিসার্স, জানতাম আসবেন, আমার খোঁজে আসবেন, আর ভেবেছিলেন আমাকে পাবেনও। এত সহজ? একটা কথা আছে না, আপনারা আমার পেছনে আর আমি আপনাদের পেছনে। তবে আমি কিছুদিন এই খুন খারাপি থেকে রেস্ট নিচ্ছি, হাত কঠোর হয়ে যাচ্ছে। আপনারাও একটু চিল করুন, না হয়ে অন্য কেসগুলো দেখুন। আপনাদের চোখের আড়ালে আরো অনেক কিছুই হচ্ছে। আনাম যেদিন চাইবে সেই দিন তাকে পাবেন, আর না চাইলে পাবেন না। আর আপনাদের তদন্তকে আরেকটু মশলাদায়ক বানাতে এই চিঠিতে আমার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে গেলাম। খুঁজতে থাকুন অথবা গিয়ে ঘুমিয়ে পড়ুন। চোখে চোখে রাখলাম আপনাদেরকেও। অতি চালাকিতে নরকের সাক্ষাৎ হবে সকলের। ও হ্যাঁ, 23 সেপ্টেম্বরের জন্য রেডি থাকুন। দেখা হতে পারে অথবা হবে। নোজ, বেস্ট অফ লাক। গতরাতের একটা সাদা কাগজের চিঠি যেন সব পরিকল্পনার উপর পানি ঢেলে দিল। তারপরও পিছু হটতে ইচ্ছে হচ্ছে না শাবাবের। কাগজ থেকে ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হয়েছে, সাথে বিশ্ববিদ্যালয়ের মেয়েদের থেকে নেওয়া ফিঙ্গারপ্রিন্টের সাথে মিলিয়ে দেখা হলো। মিলছে না কারোর সাথেই। যে মেয়েটি আত্মহত্যা করেছে তার সমস্ত ডিটেলস খুঁটিয়ে খুঁটিয়ে দেখল রবিন। খুলনার মেয়ে, চট্টগ্রামে এসেছিল পড়ালেখা করতে 2019 সালে। মৃত্যুর সময় 4th বর্ষের ইতিহাস বিভাগের ছাত্রী ছিল সে। নাম যারা। মৃত্যুর পূর্বে কোনো রকম আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তার মা পোস্টমর্টম করার অনুমতি প্রদান করেনি। তার আশেপাশে সকলের খোঁজ নেওয়া হয়েছে। খুলনার উদ্দেশ্যে রওনা হয়েছে ঢাকা ব্যুরোর অফিসাররা যারার মায়ের খোঁজ দিতে। শাবাবের সামনে হুইল চেয়ারে বসে আছে বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক জিল্লুর। ঘিরে থাকা মির্জা, ফাহাদ আর সাইফার সম্মুখে ভীত দেখালো তাকেও। শাবাব প্রশ্ন করল, প্রফেসর রাজিনের কৃতকর্ম সম্পর্কে জানতেন? জিল্লুর সাহেব হাতে থাকা সাদা রুমালের সমস্ত মুখ মুছে নিলেন। খানিক বাদে বাদে চোখের পলক ফেলছেন। বয়সের ছাপ স্পষ্ট। দাড়ি চুলে এমনকি চোখের পাপড়ির কিছু অংশ সাদা হয়ে গেছে। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে জবাব দেন, জানতাম, তবে আমি এইসব কিছুর সাথে জড়িত ছিলাম না। অবলীলায় বলে ফেলল, জানতো তবে জড়িত নয়। এটা কি তার আংশিক অপরাধকে ধামাচাপা দিতে সক্ষম? নিজের চোখে ভুল দেখেছে, অথচ প্রতিবাদ করেনি কোনো। চোয়াল শক্ত করে শাবাব বলল, যে পাপ করে আর পাপ দেখে অথবা প্রশ্রয় দেয়, সেও তার পাশে অপরাধী। জিল্লুর সাহেব শাবাবের দিকে দীপ্ত চোখে চাইলেন, বললেন, আমি শুধুই জানতাম তার কাজে কোনো প্রকার নাক গলায়নি। আমার চরিত্রে আঙুল তোলার সুযোগ ছিল। রাজিনকে আমি যারা নামক মেয়েটার সাথে অফিস রুমে জোর জবরদস্তি করতে দেখি। সে মেয়েটা আত্মহত্যা করেছে। আমি প্রথমে ভড়কে গিয়েছিলাম, প্রক্টরকে জানাবো বলে হুমকি দিয়েছিলাম। তারপর? শাবাবের তারপরও জবাব দিল না জিল্লুর সাহেব। মুখে বিশাল তালা এঁটে নিলেন। কয়েকবার জিজ্ঞেস করল শাবাব, তবে তিনি তার নীরবতায় অনড়। এবার চাপ প্রয়োগ করতে বাধ্য হয় শাবাব। গান জিল্লুর সাহেবের সামনে রেখে বলল, একটা গুলি অবশিষ্ট এই গানে। আপনি অবশ্যই চাইবেন না প্রবীণ বয়সে গুলিবিদ্ধ হয়ে পরলোক গমন করেন। বলছি। হুমকির মুখে আতঙ্কগ্রস্ত হয়ে বলে ওঠে জিল্লুর সাহেব। শাবাব বলল, শুরু করেন আবার। প্রশ্নপত্র ফাঁসের আরোপ ছিল আমার উপর, যা কোনো রকমভাবে প্রমাণসহ রাদিন জেনে যায়। সেই সূত্র ধরে উল্টো আমাকে ব্ল্যাকমেল করতে থাকে। আমি চুপ হয়ে যাই। ঠিক তখনই আমি আপনাদের কাছে হাত জোড় করেছি। প্রশ্নপত্রের কথা কাউকে বলবেন না। সেটা আমার ভুল ছিল, আমি স্বীকার করছি। তবে সেই প্রশ্নের স্টুডেন্টদের পরীক্ষা হয়নি। আর পরপর দুটো ভুল করেছেন, তারপরও ক্ষমা আশা করছেন? প্লিজ আমায় ক্ষমা করুন। আমি এখন রিটায়ার্ড, শুধু পেনশন পাই। আমার ভাগ্য থেকে সেটাও উঠে যাবে।
পেনশন আপনার প্রাপ্য না। যে থালায় খেয়েছেন সেখানেই ছেদ করেছেন। আপনার সাময়িক ব্যবস্থা আমি করব। তার আগে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে যান নিজের। আপনার চালাকে ডাকেন, তাকেও বলেন ফিঙ্গারপ্রিন্ট দিতে। জিল্লু সাহেব আকুতি জানিয়ে শাবাবের পানে চেয়ে হাত জোর করলো, বলল, প্লিজ। চুপ, যা বলেছি করেন। আবির হন্তদন্ত হয়ে ফিঙ্গারপ্রিন্ট নিল। কেস সম্পর্কে বিশেষ কিছু তথ্য দেওয়ার আছে। এই বিষ কি দিয়ে তৈরি সেই সন্ধান পেয়েছে সে। গতরাতে নেট জগৎ পুরো তোলপাড় করে আশানুরূপ ফলাফল পায়। দ্রুত জিল্লু সাহেবকে বিদায় করে গোল টেবিলে বসলো ল্যাপটপ নিয়ে। চেয়ারে বসে মনোযোগী হলো। পেছনেই দাঁড়িয়ে আছে রবিন আর শাবাব। উভয় টেবিলে এক হাত রেখে ঝুঁকে চোখ গাড়ল ল্যাপটপ স্ক্রিনে। আবির শাবাব আর রবিনকে উদ্দেশ্য করে বলল, বিষয়টা কার্মিকা প্ল্যান্টের ব্রিজ থেকে তৈরি, খুব রেয়ার। ইউরোপিয়ান কন্টিক হিমশীতল স্থানগুলোতে পাওয়া যায়, যেখানে সারা বছর বরফ পড়ে। সাথে মোস্ট ইম্পর্টেন্ট, সেই স্থানের মাটি ভিন্ন। আমাদের দেশের পরিবেশ আর মাটিতে এই প্ল্যান্ট হওয়ার কোনো চান্স নেই। ক্লাইন্ড অফ ইম্পসিবল। আমি সন্দেহ করেছি প্ল্যান্টের বীজ পিষে রস বের করে ড্রাগসের সাথে মিশ্রিত করা হয়েছে, যা দ্বিগুণ ভয়ঙ্কর হয়ে ওঠে। আর ওর ডোজ কম আর বেশি নির্ধারণ করে যা শরীরে প্রবেশ করেছে সে কতক্ষণ বাঁচবে নাকি মারা যাবে। প্রফেসরের দেহ পরিমাণ কম ছিল, যার কারণে আমরা তাকে বাঁচাতে সক্ষম হই। অ্যান্টিডোট নেই কোনো? শাবাব জানতে চাইল। আছে তো। ইন্টারেস্টিং ব্যাপার হলো এই গাছের পাতায় এর অ্যান্টিডোস রুফামিল নামক একটা মেডিসিন আছে, যা অনেকাংশে বিষের সাথে মোকাবেলা করতে পারে। তবে প্রয়োজনের মাত্রার উপর নির্ভর করে মেডিসিনের কার্যকারিতা। উপরোক্ত গাছের মেডিসিন নাম বর্ণনা সবটা কাল্পনিক। কার্মিকা নামক কোনো প্লান্ট পৃথিবীতে নেই। রবিন অবাক সুরে প্রশ্ন করে, এটা কিভাবে সম্ভব যে গাছের বীজ বিষাক্ত আর পাতা উপকারী? আবির জবাব দেয়, সম্ভব। বরফে থাকতে থাকতে এক সময় পাতাগুলো নষ্ট হয়ে যায়, তখন পাতা তার বিষাক্ততা হারায়, আর সেটাই হয়ে ওঠে এই বিষ, এই অ্যান্টিডোস। ইউরোপিয়ান একটা গাছ বাংলাদেশে কিভাবে? রবিন প্রশ্ন তোলে। শাবাব একটা শব্দও করল না। মস্তিষ্ক জুড়ে চলছে অন্য চিত্র। মাছির মতন ভনভন করতে শুরু করেছে বিশেষ বিষয়। বারবার সন্দেহের তীর একদিকে গিয়ে কেন ঠেকছে, নাকি নিচ থেকে টেনে নিচ্ছে কোনো অদৃশ্য শক্তি। হিসাবে তালগোল পাকানোর পূর্বে সঠিকভাবে মনে করতে শুরু করলো সবটা শুরু থেকে। আবির রবিনের উদ্দেশ্যে বলল, সেটাই আমিও ভাবছি। এর উত্তর তো গাছপ্রেমীরাই দিতে পারবে, তাই না? আকস্মিক রাশভারী গলায় বলে ওঠে শাবাব। তদন্তকারী ধীশক্তি, ছল বল কৌশল সবটা ছট করে ধরে ফেলে। কাঁটা ঘুরে গেল আরও একজনের দিকে। ঠিক কি সন্দেহ, নাকি বিশ্বাস, নাকি গল্পে ঘুরে যাওয়ার কোনো মোড়? ঘন ঘন নিঃশ্বাসের গতি রেখাচিত্র এঁকে নিল। দেখা হবে পুনরায়। আবার সেদিন বলা হয়েছিল, ভাগ্যে থাকলে আবার দেখা হবে। সদ্য গোসল করা ফর্সা বদন বেয়ে মুক্ত ছড়ছে। চুলের দৈর্ঘ্য তো স্বল্প। সাদা রঙের তোয়ালের বদলেতে অর্ধ শুকিয়ে এলো। ছোপ ছোপ ভেজা কাপড়টাও বাতাসে উঠতে লাগলো। তোয়ালের ঠাঁই নিল লম্বা দড়িতে। দেহের ওড়না সামলে পেছনে তাকাতেই ভীত হয়ে ওঠে। কল্পনার বাহিরে কাউকে দেখে সাহস দৌড়ে পালায়। লিয়ানার ক্ষেত্রেও ঠিক তাই। শীতল বাতাসের নেট্টুর সম্মুখে দাঁড়িয়ে থাকা শাবাবকে উপলব্ধি করার সঙ্গে সঙ্গে কপাল কুঁচকে নিল। শাবাব হেসে বলে, হাই। আপনি আবার এসেছেন কেন? একে একে মির্জা, সাইফা, রবিন, আবির হাজির। সকলের মুখে হাসি। অবাক হয় লিয়ানা। লিয়ানার প্রশ্নের জবাবে শাবাব এগিয়ে এসে বলল, আপনাকে খুব মিস করছিলাম আমরা সকলে, তাই এসেছি। ছলাৎ করে উঠে সাইফার হৃদয়। সে জানে কেন এসেছে। তারপরও শাবাবের এমন বাক্য তাকে অস্থির করে তুলল মুহূর্তের মধ্যে। পেছনে হাত বেঁধে কাট হয়ে দাঁড়ালো। নড়বড়ে হলোতেও চলবে না। লিয়ানা সর্বদার ন্যায় বাঁকা হাসে, বলে, কোনো ফোন দিয়ে এঁটেছেন না অফিসার শাবাব? আপনার কি মনে হয়? দেখে তো মনে হচ্ছে বিশাল ফোন দিয়ে এঁটেছেন। তাহলে তাই। বাচ্চাদের কি খবর? স্কুলে ভর্তি করিয়েছেন? ভেরি গুড। আসুন, আমাদের চা নাস্তার ব্যবস্থা করুন। এই স্থানে নিজের আধিপত্য ভেবেই হেঁটে হেঁটে ভিতরের দিকে এগিয়ে গেল শাবাব। বোকার মতন চেয়ে আছে লিয়ানা। বাকিরা ভাবছে লিয়ানার সঙ্গে যাবে নাকি শাবাবের পিছু নেবে। সাইফার দিকে নজর গেলে সাইফা চোখ দিয়ে আশ্বাস দিল, বলল, চলো।
আশ্রমের মানুষ আবারও শাবাব, সাইফা, রবিন, মির্জা এবং আবিরকে দেখে চিনে ফেলে তৎক্ষণাৎ। কিছু মানুষ চেয়ার টেনে দিল তাদের জন্য। অতিথি আপ্যায়নের তোড়জোড় শুরু করলো দুই নারী। লিয়ানা এখনো ভাবছে তারা এখানে পুনরায় আসার কারণ কি। কোনো উদ্দেশ্যবিহীন কখনোই আসবে না। জিজ্ঞাসু চোখে চেয়ে রইল তাদের দিকে। মির্জা শান্তভাবে হ্যান্ডেল করার উদ্দেশ্যে লিয়ানার উদ্দেশ্যে বলল, ঠিক ধরেছেন, আমরা কাজে এসেছি, আপনার সাহায্য দরকার। লিয়ানা প্রশ্ন করে ধীমা গলায়। কেমন কাজ? শাবাব মির্জাকে টপকে বলে উঠল, গাছ ভালোবাসেন তাই না? অবশ্যই গাছের পরিচর্যা জানেন। শাবাবের দিকে চেয়ে লিয়ানা জবাব দেয়, না জানার কি আছে? কি কি গাছ আপনার কাছে আছে? কেন জানতে চাইছেন? লিয়ানার প্রশ্ন অগ্রাহ্য করে শাবাব আবার বলল, আমার প্রশ্নের উত্তর দিন, কি কি গাছ আছে আপনার কাছে? লিয়ানা বিরক্ত হয়, মুখে গুমট ভাব, বলে ওঠে ক্লান্তি মাখা গলায়, প্রয়োজনীয় সব গাছ আছে। কার্মিকা গাছটাও আছে? কপালের ভাঁজ গাঢ়তর হয় লিয়ানার, মুখটা ফুলে আছে, লালাবর্ণ ধারণ করা নাকের ডগা, গলার স্বরে রুষ্টতা মিশ্রিত করে বলল, কার্মিকা নামে কোনো গাছ আছে? আবির উত্তর দিল, আছে, ইউরোপিয়ান গাছ, বরফে ঢাকা শীতল অঞ্চলে হয় এই গাছগুলো, অনেকটা বিষাক্ত আর রেয়ার। আবিরের দিকে আর চোখে চেয়ে তার কথা শুনল লিয়ানা, পরপর নজর দিল শাবাবের দিকে, বুকে হাত বেঁধে চেয়ারে পিঠ ঠেকায়, বলে, কেস বাদ দিয়ে গাছ বিশেষজ্ঞ হওয়া হচ্ছে নাকি? শাবাব তার উত্তরে বলে, হয়তো এই গাছের সূত্র ধরে আপনার মতন অসুস্থ মস্তিষ্কের কোনো অপরাধীকে ধরা যেতে পারে। আমি কিভাবে হেল্প করতে পারি? বাংলাদেশে কি এই গাছের উৎপাদন সম্ভব? লিয়ানা আশ্চর্য না হয়ে পারল না। এই ক্ষুদ্র একটা বিষয় ধরে এখানে এসেছে, সন্দেহ করছে নাকি সাহায্য নিতে এসেছে? আমাকে উদ্ভিদ বিজ্ঞানী মনে হয় আপনাদের? আমি অবাক হচ্ছি, আপনারা কোনো এক্সপার্টের কাছে না গিয়ে আমার কাছে এসেছেন কেন? শাবাব মাথা নামিয়ে স্মিত হাসে, নির্ভয় মুখভঙ্গি বজায় রেখে লিয়ানার দিকে চেয়ে বলল, এত কাঁচা খেলোয়াড় মনে হয় আমাদের শ্যাওলা। হ্যাঁ, এক্সপার্টের কাছে না গিয়েই আপনার মতন পাগলের কাছে এসেছে। তাহলে আমার দ্বিতীয় ধারণাটা ঠিক। নিজের নিরর্থক আক্রোশের জেরে আমায় সন্দেহের তালিকায় ফেলছেন আপনি। আপনার সাথে আমার আক্রোশ সম্পূর্ণ আলাদা বিষয়, আমার কেসের সম্পূর্ণ বিষয় আলাদা। এটা আমার দায়িত্ব। নিজেকেও সন্দেহের তালিকা থেকে আমি বিরত রাখি না। মুখে প্রকাশ না করলে চোখের মধ্যে সব আবদ্ধ করছি, এক এক করে ঘাড় চেপে ধরবো না হয়। আমাকে এসব বলার অর্থ কি? সোজাসুজি উত্তর দেয় শাবাব, আপনার বাগান সার্চ করতে চাই, সাথে এই আশ্রমটাও। মধ্যে মধ্যে আবেগ আর আত্মসম্মান বোধটা উদ্দীপিত হয়ে ওঠে লিয়ানার। ইহজগতের মায়া থেকে দূরে থেকেও এই ইহজগতেই তার বাসস্থান। নিজেকে অন্য জগতে বসবাসকারী হিসেবে গণ্য করলেও বাস্তবতা এটাই। সেও রক্তমাংসে গড়া এক মনুষ্য, নিজ সুখের জন্য পাড়ি জমায় অন্য রাজ্যে। তাই বলে কি আশ্রম নিয়ে তার কোনো অনুভূতি নেই? কটমট করে চাইল লিয়ানা, শক্ত গলায় জবাব দিল, এখানে অনেক বৃদ্ধ আর বাচ্চারা আছে অফিসার। সেসব আমরা ভেবেচিন্তে এসেছি, নিজের মতন কাজ করব, টের পাবে না তারা। আপনি রেগে যাচ্ছেন কেন শ্যাওলা? গরম নিঃশ্বাস ফেলে লিয়ানা বলে উঠল, ওয়ারেন্ট এনেছেন? পকেট থেকে একটি কাগজ বের করে লিয়ানার দিকে এগিয়ে দিল। সার্চ ওয়ারেন্ট এটা। আগে এই পেশায় থাকা সূত্রে এক দেখায় লিখিত সবকিছুর অর্থ বুঝতে সক্ষম। যদি কিছু না পান অফিসার, কি মাসুল দেবেন তাতে? আমার কাছে মাসুল চাইছেন? আইনি কাজ এগুলো জানেন না, অথচ আপনার লাইব্রেরিতে উদ্ভিদ বিজ্ঞানের অহরহ বই, আর সেই বইগুলোর মধ্যে একটা বই উপকারী গাছের সাথে বিষাক্ত গাছের নামও ছিল। একা চোরের মতন রাত জেগে আমার বই পড়ার শখ এভাবে আমার কেসটাকে টার্নিং পয়েন্ট দিবে ভাবতে পারিনি। লিয়ানা সরু দৃষ্টিপাত করে শাবাবের দিকে বলে উঠল, সেখানে আরো বই ছিল, আপনার কেন সেগুলো চোখে পড়লো না? ক্লু পাবো তাই ভাগ্য সহায় হয়েছে। দৃষ্টিভ্রম। যেই সংখ্যাকে আপনি আপনার দিক থেকে 9 দেখছেন, আমি সেটাকে দেখছি 6। নীতিপূর্ব পরিকল্পিত। এবার শুধু সেটাকে কার্যকর করার পালা। সন্ধ্যা পেরিয়ে রাতের প্রারম্ভিক অংশে মিশে গেল সবার মাঝে অতিথি হয়ে। চোখের ধুলো দিয়ে এক এক করে সবকিছু চেক করছে, বিশেষ করে লিয়ানার ঘরে। তারপর লাইব্রেরিতে কড়া সার্চ চালালো শাবাব আর সাইফা। আবির বাহিরে প্রত্যেকটা গাছ থেকে কিছু নমুনা গ্রহণ করছে। শাবাব সাইফাকে ইশারা করলো। নিজের ঘরে থম মেরে বসে আছে লিয়ানা। শাবাব বলল, ওই শ্যাওলা পাগলের দরজার কাছে গিয়ে দাঁড়াও। সাইফা জানতে চায়, কেন স্যার? শাবাব তার হাতে মুঠ করে রাখা চাবিটি দেখিয়ে বলল,
এই চাবিটা লুকানোর চেষ্টা করছিল সে। আমার মনে হচ্ছে নিশ্চয়ই এখানে সে কোনো সিক্রেট রুম আছে। ভারী ছল জানে এই মেয়ে, হয়তো চাচ্ছিল না আমরা সেটা খুঁজে পাই। কিছুক্ষণের জন্য ওর দরজার বাইরে দাঁড়ো, কোনোভাবে যেন বাইরে না আসে। কিন্তু স্যার, আমার কথার উপর কথা বলা পছন্দ না। শাবাবের কথা মতো কাজ করলো সাইফা। দরজার দিকে গিয়ে দাঁড়িয়েছে। ঠিক ঠিক আন্দাজ করে নিল লিয়ানা, তবে মুখ ফুটে একটা কথাও বলল না, চুপ করে রইল আভাস পেয়েও। অন্যদিকে শাবাবের সন্দেহ কিছুটা সঠিক প্রমাণিত হয়। কোনো হিডেন রুম না থাকলেও একটা লুকায়িত সিন্ধুক আছে লাইব্রেরি রুমে। একগুচ্ছ চাবি ট্রাই করতে করতে একটিতে খুলে যায়। ভেতর থেকে বেরিয়ে আসে একটা পুরনো অ্যালবাম। জোরালো বাতাসে দরজা বাড়ি খায়। সাইফার হাতেও লেগেছে কিছু অংশ। ব্যথা উপেক্ষা করেই দরজার লকে হাত রেখে ঘুরিয়ে ফিরিয়ে দেখে লক হয়ে গেছে। আকাশের গুড়ুম গুড়ুম ডাকে ভীতিকর পরিবেশ। আকস্মিক বজ্রপাতের ট্রান্সফরমার ব্লাস্ট হয়ে আশ্রম ঢেকে গেল আধারে। এত সময় চুপচাপ বসে থাকা লিয়ানা এক লাফে উঠে দাঁড়ালো। এই দরজার লক নষ্ট মনে পড়তে দৌড়ে আসে দরজার দিকে। শাবাবু ফোনের ফ্ল্যাশ লাইট অন করে বলল, দরজা বন্ধ কেন? আতঙ্কিত সুরে সাইফা বলে উঠল, স্যার লক হয়ে গেছে। ঠিক তখনই কান্নারত গলায় আওয়াজ আসে দরজার অপাশ থেকে। লিয়ানা বলে, দরজা খুলে দাও, আমার দম বন্ধ হয়ে আসে। অফিসার শাবাব, সাইফা। বাতাসের সাই সাই আওয়াজে কিছুই পরিষ্কার শোনা গেল না। সাইফা বাহির থেকে চেঁচিয়ে বলল, ভেতর থেকে খোলার চেষ্টা করো লিয়ানা। দরজার হাতল ঘুরিয়ে ফিরিয়ে চেষ্টা করলো, পারল না। আবারও একই সুরে লিয়ানা বলে ওঠে, পারছি না, প্লিজ সাইফা, আমায় বের করো, আমার নিঃশ্বাস আটকে আসছে। শাবাব চেঁচিয়ে বলল, চাবি কোথায়? সেটা আপনি নিয়ে গেছেন উপরে স্যার। লিয়ানার কণ্ঠস্বরের আকুলতা দরজার এপাশে দাঁড়িয়ে স্পষ্ট বোঝা যাচ্ছে। ভয় পেয়ে গেছে সে। শাবাব অ্যালবাম ফেলে দৌড় লাগায় দোতলায়। হাতের থাবায় নিচে পড়ে থাকা চাবিটি তুলে নিয়েছে। আধারে বেখেয়ালিতে পড়ে গিয়েছিল। পায়ের গতি বাড়িয়ে নিচে নেমে আসে। দরজায় একটার পর একটা চাবি ট্রাই করছে শাবাব। যুদ্ধ করছে রীতিমতো। রবিন মির্জা এসে হাজির। অবশেষে দরজা খুলে ভেতরে ঢুকে সাইফা। দ্রুত গতিতে কেউ তাকে জাপটে ধরলো মা শব্দটি উচ্চারণ করে। এটা লিয়ানার কণ্ঠস্বর। ফুফাচ্ছে রীতিমতো। শ্বাসটা অব্দি নিতে পারছে না ঠিক মতো। সাইফা গালে হাত রেখে বলল, ভয় পেও না লিয়ানা, কিছু হয়নি। লিয়ানার সবুজ মনে যুগল ছলছল করছে। ফোনের আলোয় জলজল করা চোখ। ভীত, সন্ত্রস্ত। সাইফা পিঠে হাত বুলিয়ে শান্ত করার চেষ্টা করছে তাকে। লিয়ানা আকস্মিক বলে উঠল সাইফার দিকে চেয়ে, মা আজও আসেনি না? মা কখনো আসে না। আমি আঘাত পেলেও আসে না, অবহেলা করে শুধু। আমি কি অপরাধ করেছি? বলেই ঢুলে পড়ল সাইফার গায়ে। পালস রেট চেক করলো মির্জা। গাড়ি থেকে প্রেশার মাপার যন্ত্র এনে প্রেশারটাও মেপে নিল। প্রেশার লো। তাছাড়াও ভয় পেয়েছে অনেকটা। হয়তো আবদ্ধ ভীতিও রয়েছে। ক্লাস্ট্রোফোবিয়ার কারণেই অজ্ঞান হয়ে গেছে। তাকে বিছানায় শুয়ে মাথার পেছন থেকে বালিশ সরিয়ে নেওয়া হয়। মির্জা ব্যতীত সেখানে কেউ ঘেরাও করে দাঁড়ালো না আর। হাওয়া বাতাস গায়ে আসার ব্যবস্থা করে দিল। গালে কয়েকবার হাত দিয়ে অত্যন্ত ধীরে চাপড়ে দিয়ে জাগানোর চেষ্টা করলে মিনিট 10 মধ্যে জ্ঞান ফিরে লিয়ানার। আস্তে আস্তে চোখ খুলে চেয়েছে লিয়ানা। সম্মুখে সবকিছু ঝাপসা মনে হচ্ছে। কয়েক দফা চোখের পলক ফেলে। সবটা পরিষ্কার হতেই দেখলো মির্জা বসে আছে। মির্জা প্রশ্ন করলো নরম গলায়, ঠিক আছো লিয়ানা? জড়ানো কণ্ঠে লিয়ানা বলল, পানি দেবেন একটু? শাবাব হাত বাড়িয়েছিল পানির জগের দিকে। তার আগেই সাইফা নিয়ে নেয়। খানিকটা বিরক্তবোধ করলেও প্রকাশ করল না শাবাব। সংসেজে দাঁড়িয়ে রইল তার জায়গায়। বৃদ্ধাশ্রমের কেউই এই ঘটনার আভাস পায়নি। আবির গিয়ে দেখে এসেছে তাদের। তৃতীয় তলায় তারা যে যার মতন ঘুমের প্রস্তুতি নিচ্ছিল। 15 মিনিটের ব্যবধানে ইলেকট্রিসিটি চলে আসায় তেমন কোনো সমস্যা হয়নি। সাইফা লিয়ানার পাশে বসে মুখে তুলে খাইয়ে দিল। পানি পান করে যেন শুকনো মরুভূমির মতন গলাটা স্বস্তি পেল। মির্জা বলে উঠল, অনেক দুর্বল তুমি, খাওয়া দাওয়া করো না ঠিক মতো। প্রেশার কত লো সেটা কি জানো? কোনো জবাব দিল না লিয়ানা। ঠোঁট কামড়ে বিছানায় ঠেস দিয়ে বসে আছে। মুখ দেখে মনে হলো বড্ড বিষণ্ণ তার মন। কান্নার কারণে ফুলে আছে মুখটা। মির্জা বলল, সাইফা, তুমি কিচেনে গিয়ে এক গ্লাস দুধ আনতে পারবে লিয়ানার জন্য? প্রেশার অনেক লো ওর। পরপর লিয়ানার দিকে চেয়ে বলল, ওকে বলে দাও কোথায় কি রাখা আছে। লিয়ানা অনিচ্ছা সত্ত্বেও ছোট করে জবাব দেয়, ফ্রিজে। আবির দ্বিতীয়বারের মতন উপরের ফ্লোরগুলোতে থাকা মানুষগুলোকে দেখে আসলো। শাবাবের মুখোমুখি হতেই শাবাব প্রশ্ন করে, অলোকে? ঠিক আছে। উত্তর দেয় আবির। শাবাব বেরিয়ে গেল ঘর থেকে। সাইফার কিচেনে বেশি একটা কাঠখড় পোহাতে হলো না।
কিছুদিন আগেই তো থেকে গেছে এখানে, কিছু কিছু জিনিসের সাথে পরিচিত। গরম দুধের সাথে রাতের খাবারটাও বুদ্ধি খাটিয়ে নিয়ে আসে লিয়ানার জন্য। আসার পথে শাবাবকে অ্যালবাম হাতে দাঁড়িয়ে থাকতে দেখেও কোনো প্রশ্ন করেনি সাইফা, চোখ নামিয়ে ঘরে ঢুকে গেছে। সাইফাকে লিয়ানার সাথে আজ রাতটা রেখে মির্জা বলল, খেয়াল রেখো, কোনো সমস্যা হলে ডাকবে। মির্জা বেরিয়ে আসে, চোখ বুলিয়ে দেখল আশপাশ। শাবাব মহাদয়ের হদিস নেই কোনো। ছোটখাটো একটা চিন্তার পরিবেশ সৃষ্টি হয়ে গিয়েছিল। তখন থেকেই ভারী চুপচাপ সে। খুঁজতে লাগলো মির্জা, নিচতলায় না পেয়ে উপরে চলে যায়। লাইব্রেরি বেয়ে কিছু আওয়াজ শুনতে পেল, পা বাড়ালো সেখানে। দরজায় দাঁড়িয়ে দেখলো ভিন্ন দৃশ্যপট। জমিনে পড়ে থাকা কয়েকটি বই তুলে সেলফে সাজিয়ে রাখছে শাবাব। মির্জার উপস্থিতি টের পেয়ে এক পলক চেয়ে আবার দৃষ্টি ঘোরায় শাবাব। বই গোছানোর কাজ শেষে হেঁটে এসে বসলো চেয়ারে। টেবিলের উপর রাখা লাল রঙের ছোট্ট অ্যালবামটা খুলে দেখতে লাগলো। মির্জা আসন গ্রহণ করে তার ঠিক পাশাপাশি। প্রশ্ন করলো, কোথায় পেয়েছো? শাবাব জবাব দিল, শেলফের পেছনে একটা ছোট্ট সিন্দুক ছিল, ওখানেই পেয়েছি। খালি দেখাচ্ছে। শাবাব এক এক করে পৃষ্ঠা উল্টিয়ে দেখতে লাগলো। কিছুই নেই। 10-12 পৃষ্ঠা খালি পাওয়ার পর হঠাৎ একটি ছবি ভেসে উঠল চোখ সম্মুখে। 4 জন মানুষের উপস্থিতি এখানে। বেশ পুরনো ছবিটা। জ্ঞাত হয় 2 জন মধ্যবয়স্ক নারী এবং পুরুষ। একটি মেয়েকে জড়িয়ে ধরে আছে। মেয়েটির পরনে কনভোকেশন স্যুট। নারীটির পাশে আরও একটি ছোট্ট মেয়ে দাঁড়িয়ে, সাদা রঙের ড্রেস পরিহিত, মায়ের দিকে হাসি মুখে চেয়ে। অদ্ভুতভাবে একত্রিত 3 জনের মুখ কলমের গাঢ় কালি দিয়ে মিটিয়ে দেওয়া হয়েছে। শুধু সাদা ড্রেসের মেয়েটির মুখ দৃশ্যমান। মির্জা প্রখর দৃষ্টি ফেলে বলল, লিয়ানা না এটা? হতে পারে, কিন্তু পাশের 3 জনের মুখ ঢেকে দিল কেন কালি দিয়ে? মির্জা বাঁকা হাসে। ছবিটি হাতে তুলে দেখলো আরেক দফা। ঠোঁটে হাসির রেখা টেনে রেখেই বলল, ছবিটি ভালোভাবে দেখো শাবাব। দেখছি তো ভালোভাবে। হয়তো এরা লিয়ানার বাবা মা, আর কনভোকেশনের স্যুট পরা মেয়েটা ওর বোন হবে হয়তো। ঠিক গেস করেছো, কিন্তু এই ছবির পেছনের গল্পটা তোমার চোখে পড়ছে না। আমি যা দেখছি সেটা তুমি বুঝতে পারছো না। শাবাব জিজ্ঞাসা দৃষ্টিতে চাইলে মির্জা আবার বলে ওঠে, ছবিটা একটা ক্যান্ডিড পিকচার। দেখো, সবাইকে অপ্রস্তুত দেখাচ্ছে। পুরুষ আর নারীটি হয়তো তার মেয়েকে জড়িয়ে ধরে ছবি তোলার প্রস্তুতি নিচ্ছে। আরেকটা জিনিস খেয়াল করো, লিয়ানা নারীটির হাত ধরার চেষ্টা করেছিল হয়তো, কিন্তু সে হাত এমন একটা পজিশনে উঁচু করে রেখেছে যেন সে চায় না লিয়ানা তার হাত ধরুক। কতটা নির্বোধ দেখাচ্ছে লিয়ানাকে। হাসি মুখে যাকে জাপটে ধরে সেও ফ্যামিলি পিকচারের অংশ হতে চেয়েছিল। তাকে খুব অবহেলায় দূরে সরিয়ে দেওয়া হচ্ছে। শাবাব বুড়ো কুচকে শুনল সবটা কথা। কিছু সময় পর বলে উঠল, এমন তো নাও হতে পারে, তাই না? মন গড়া কাহিনী বললেই তো হয় না। তুমি বেশি ভাবছো। বেশি ভাবছি না, 70% হলেও ঠিক ভাবছি। ভুলে গেলে লিয়ানা ভীত হয়ে ঠিক কি বলেছিল? তার মা আসে না, সে আঘাত পেলেও আসে না, অবহেলা করে। কি অপরাধ তার? ছবিটি যেন মুখ্য বিষয় হয়ে উঠল শাবাব আর মির্জার আলোচনার। সার্চ চালিয়ে কিছুই পায়নি। তার মধ্যে লিয়ানার হঠাৎ অজ্ঞান হয়ে যাওয়া, সব মিলিয়ে পরিবেশ থমথমে। মির্জার মতনই শাবাবও ঘুরিয়ে ফিরিয়ে দেখল ছবিটি। নির্জীব চিত্রের গল্প শোনার চেষ্টা করলো, তবে শুনতে পাচ্ছে না কিছুই। মির্জা বলল, খুব সহজেই কাউকে জাজ করতে নেই। প্রতিটি চোখের পেছনে হাজারো গল্প থাকে শাবাব। হিসাব মিলে যাচ্ছে কিনা বলো? আমি তো উত্তর পেয়েছি। মেয়েটি কেন সারাক্ষণ কল্পনার রাজ্যে ঘুরে বেড়ায়? সুখ সন্ধান করে হয়তো। আমাকে গিল্টি ফিল করাতে চাচ্ছ? যদি বলো সন্দেহ করেছো বলে আমি এসব বলছি, তাহলে আমার জবাব না, এটা তোমার কাজ। কিন্তু তোমার যে লিয়ানার প্রতি অহেতুক ব্যক্তিগত আক্রোশ আছে সেটা কমাও। ওকে পছন্দ না হলে এড়িয়ে যাও। তোমার তো এই স্ট্রেংথ অনেক বেশি ইগনোর করার। শাবাব মাথা দুলিয়ে ছোট্ট করে উত্তর দেয়, সারা রাত নির্ঘুম কাটিয়ে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হয়েছে পুরো টিম। আসার পূর্বে লিয়ানাকে ডক্টরের কাছে নিয়ে যাওয়া হয়েছিল। মির্জার ডাক্তারের সম্মিলিত আলোচনায় বোঝা যায় মানসিক অস্থিরতার সাথে সাথে শারীরিকভাবে অনেকটা দুর্বল হয়ে পড়েছে। এই মনস্তাত্ত্বিক সমস্যাগুলো তাকে শারীরিকভাবে দুর্বল করছে। লম্বা পথ পেরিয়ে চট্টগ্রাম হাজির। আসার পথে লিয়ানার ফিঙ্গারপ্রিন্ট আনা হয় অনিচ্ছা সত্ত্বেও। পাশাপাশি প্রত্যেকটি সন্দেহজনক গাছের স্যাম্পল। আবির বিশ্রাম নিল না। সাদা অ্যাপ্রন, গগলস আর মাস্ক, গ্লাভস পরে ল্যাবে ঢুকে গেছে টেস্ট করার উদ্দেশ্যে। প্রথমেই লিয়ানার ফিঙ্গারপ্রিন্ট আর চিঠিতে থাকা ফিঙ্গারপ্রিন্ট মিলিয়ে নিল। ম্যাচ হয়নি চেঁচিয়ে জানালো আবির। রবিনের ফোনে
ফোন আসলো। জুনিয়র অফিসাররা কল করেছে। রবিন ফোন রিসিভ করেই জানতে চাইল। এনি আপডেট? রেজা বলল, ইয়েস স্যার। যারা নামক মেয়েটা খুলনার। এখানে তার মা এবং ছোট ভাই আছে। বয়স হবে 18 কি 19। ছোট ভাই স্বাভাবিক না, মেন্টালি আনস্টেবল, অটিজম যাকে বলে। রবিন বলে ওঠে, কোনো সাসপিশিয়াস অ্যাক্টিভিটি? তার মায়ের তেমন কোনো সাসপিসিয়াস অ্যাক্টিভিটি দেখিনি, কিন্তু ওর ভাই আবল তাবল কথা বলে সে নাকি তার বোনকে দেখতে পায়, কথা বলে তার সাথে। আমরা যতক্ষণ জিজ্ঞাসাবাদ করেছি ততক্ষণ শুধু একটা কথাই বলেছিল, আমার আপু কাঁদছে। তারপর বলছে, আপু কেঁদো না, আমি আর মা তোমার কাছে আসছি। তারপর আবার বলছে সব ধ্বংস করে দিবে সে। তেজি একটা ভাব দেখা যায়। সন্দেহ ছাড়া আর কোনো কাজ নেই তাদের এখন। কুলু পাচ্ছে তবে কোনো কাজেই দিচ্ছে না। এবার সরাসরি সন্দেহ গেল যারা ছোট ভাইয়ের উপর। রবিন আদেশ করল, খুলনার ডক্টরের শরণাপন্ন হও, জারার ভাইকে নিয়ে। এটা শিওর হও ছেলেটা আসলেই মানসিকভাবে আনস্টেবল নাকি সবকিছু একটা সাজানো নাটক। জি স্যার। দ্রুত, সময় অপচয় হয়ে গেছে এমনিতে অনেক। রবিন কথা শেষে সমস্ত কিছু খুলে বলল শাবাব আর বাকিদের। সাব্বিরের কথা মতো প্রাথমিকভাবে ধরে নিল আনাম একজন পুরুষ, আর যারা ছোট ভাইয়ের মানসিক অবস্থা দুটোই কেমন যেন অনেকাংশে মিলে যাচ্ছে। আসলেই কি মানসিকভাবে অসুস্থ সে, নাকি সবটাই ছলনা? বোনের মৃত্যুর প্রতিশোধ নিচ্ছে? শাবাব প্রশ্ন করে। ছেলেটার মেন্টাল কন্ডিশন একবার জানা হলেই আমরা ওর দিকে মনোযোগী হব। আমার মন বলছে এই ছেলের মধ্যে ঝামেলা আছে। রবিন বলল, ছেলের মধ্যে ঝামেলা আমিও আন্দাজ করেছি, কিন্তু যদি সে মারতেই চাইতো তাহলে প্রফেসরকে আগে মারতো। বাকিদের সাথে তার কি শত্রুতা থাকতে পারে? শাবাব বলল, তাও ঠিক। আরেকটা বিষয় ভুলে গেলে হবে না, 23 সেপ্টেম্বর কিছু একটা ঘটতে চলেছে। 23 সেপ্টেম্বর ক্যালেন্ডারে নজর গিয়ে ঠেকে। গুনে গুনে 25 দিন বাকি। চিঠিতে বলেছিল দেখা হবে হয়তো। সে কি সত্যি খুন করা থেকে ছুটি নিল, নাকি আরও কোনো ভয়ঙ্কর পরিকল্পনা চলছে এর পেছনে? দৌড়ঝাঁপ করাচ্ছে পুরো টিমকে। একের পর এক ধাঁধায় ডুবিয়ে রাখার পর নিজ থেকে আলটিমেটাম দিল। 25 দিন কি তাহলে অপেক্ষা করব? আবির জানতে চায়। কখনো না। চিঠিটা ভালো মতো পড়েছ? দেখেছ কি বলেছে সে? আরও অনেক অনেক অপরাধ হচ্ছে। আমরা যা সন্দেহ করছি, আর ওই লিয়ানা যে পয়েন্ট আমাদের ধরিয়ে দিয়েছে সেটা, আর রুবির পালিয়ে বেড়ানো, জারার মৃত্যু, ওর ভাইয়ের পাগলামো ঠিক সেই দিকে ইঙ্গিত করছে। রবিন বলে উঠল, এর মানে আবার এই নৃশংসতা ঘটলে আনাম ফের হিংস্র হয়ে উঠবে। শাবাব উদ্দীপিত গলায় বলে ওঠে, এক্স্যাক্টলি। আর অপরাধটা ঘটাবো আমরা। সব রেডি? এত গম্ভীর থমথমে আলোচনায় চিৎকার করে খুশি উদযাপন করতে ইচ্ছে হচ্ছে। এই যাত্রায় বেঁচে গেছে সে। ভাগ্য সহায় খুনি তাদের নজরে নজরে রেখেছে, নয়তো পরবর্তী শিকারের তালিকায় ফাহাদের নাম উঠত। চিন্তায় মগ্ন ফাহাদকে জাগায় সাইফা। হাতে ধাক্কা দিতেই সে চেঁচিয়ে বলে ওঠে, রেডি স্যার। স্মৃতিসবটা কুড়িয়ে নিচ্ছে মির্জা। তুলতুলে হাতে তুলে দিল রুবির। কেমন যেন এক জড়তা তাদের মধ্যে। আবারও এক হতে চেয়ে অস্বাভাবিক একটা ভাব থেকেই যায়। সেই গাছের নিচে আবারও দেখা তাদের। হাতের সময় আধ ঘন্টা। অল্প সময় নিয়ে এসেছে পুরনো স্মৃতির সাথে নতুন কিছু মুহূর্ত যোগ করতে। ইট পাথরের রাস্তাটা ভেজা। এবছর বৃষ্টির জোর বেশি। কখনো উজ্জ্বল ঝলমলে রোদ, কখনো শীতল বৃষ্টি। এক বিশাল সময়ের নীরবতা কাটিয়ে রুবি প্রতিবেশের ন্যায় ঠান্ডা গলায় বলল, ভেবেছিলাম আমার প্রতি অনেক কঠোর হয়ে গেছো এতদিনে। হয়ে গিয়েছিলাম। আবার চাইছো যে আমাকে? তুমি চাও না? চাই, তবে তোমার প্রতি করা অন্যায় আমাকে সারা জীবন দোষী করে রাখবে। নিচ থেকে বৃষ্টিতে ভেজা এক শুকনো পাতা কুড়িয়ে নিল মির্জা। ঘুরিয়ে ফিরিয়ে দেখতে লাগলো। রুবির নজরে পড়েছে এই দৃশ্যটি, যার কোনো অর্থ নেই, নিরর্থক কর্মকাণ্ড। ভুল বুঝতে পেরেছ, এতেই চলবে। রুবি, আমি আগের মতনই আছি। আবার ছেড়ে যাবে? দ্বিতীয়বার অপরাধ করার মতন সাহস অবশিষ্ট নেই। যথেষ্ট শাস্তি পেয়েছি মানুষের মন ভেঙে। আমাকে গ্রহণ করো আর না করো, আমি এমনই থাকবো সব সময়। বোকার মতন শুকনো পাতা রুবির দিকে এগিয়ে দিল মির্জা। এই দেখে হাসি ফুটেছে রুবির মুখশ্রীতে। কি করবে এই পাতা দিয়ে? তারপরও সাদরে গ্রহণ করলো। মির্জা আকাশপানে চেয়ে বলল, পুরুষের বাহ্যিক রূপ যতটা কঠোর, প্রেমিক হিসেবে সে কিন্তু ঠিক ততটাই দুর্বল। প্রেমে ওই শক্ত দেহটাও ভেঙে চুরমার হয়। বাচ্চা সুলভ আচরণ প্রকাশ পায় তার মাঝে। খুলনা থেকে তথ্য এসেছে। জারার ভাইয়ের নাম জাহিন। জারার মায়ের কাছ থেকে ডাক্তারের নাম ঠিকানা নিয়ে যোগাযোগ করা হয়েছে। যার কাছে একসময় চিকিৎসারত ছিল জাহিন। ছোটবেলা থেকেই অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন।
ডাক্তারের সাথে যোগাযোগ করে নিশ্চিত করা হয় সঠিকভাবে মানসিক বিকাশ না হয় সে বাকি বিশেষ শিশুদের মতনই অদ্ভুত আচরণে লিপ্ত ছিল। একা একা কথা বলার স্বভাব ছিল প্রখর, সামাজিক মেলামেশা অনেকটা পিছিয়ে, তবে অতিরিক্ত জেদ পরিলক্ষিত ছিল তার মধ্যে। আর এই জেদ সামলাতে পারত তার একমাত্র বোন যারা। মায়ের সাথেও তার সম্পর্ক অতটা অটুট নয় যতটা যারার সাথে ছিল। যারার মৃত্যুর ব্যাপারটাও সে এখনো মেনে নেয়নি। তার মতে তার বোন এখনো বেঁচে আছে, সে দেখতে পায় তাকে, কথা বলে তার ছবির সাথে, অথবা একা একা। যারার কাছ থেকে কোনো উত্তর না পেলে হাত পা ছড়াছড়ি করে কাঁদে। আজ শাবাবকে ক্লান্ত দেখালো, দুহাত মুঠ করে কপালে ঠেকিয়ে বসে আছে, মুখ নিচু করেই বলে উঠল, মানুষের কত সমস্যা মানুষের। মির্জা বলল, মানসিক রোগগুলো অতিমাত্রায় ভয়ঙ্কর হয় শাবাব, কিছু জিনগত, আবার কিছু পুরনো আঘাত। মৃদু উত্তেজিত স্বরে শাবাব বলে ওঠে, এই ছেলেটা যদি কোনোভাবে খুনের সাথে জড়িত থাকে, হ্যাঁ, কি হবে তখন? এরূপ অপরাধের শাস্তি একটাই শাবাব, সেটা তুমিও নিশ্চয়ই খুব ভালো করেই জানো। আমাদের আজকাল কেউ ভরসা করে না, তাই না? কেউ আমাদের সাহায্য নিতে চায় না। এতটা ওকে যে আমাদের সিস্টেম নিজেরাই বিচার করতে আইন হাতে তুলছে আর নতুন নতুন অপরাধ ঘটাচ্ছে। একটা মানুষের জন্য পুরো গ্রামের নামে বদনাম, আর মানুষের মনে এই সাহসটা জোগাতে হবে আমরা তাদের বন্ধু, দায়িত্ব নিয়ে আমরাও কাজ করি। দিশেহারা শাবাব এলোমেলো দৃষ্টি ফেলে আর বলে, একা কিছুই হবে না মির্জা, সবাইকে অ্যালার্ট থাকতে হবে। কার মনে কি চলে কেউ জানে না। অপরাধের মোটিভ আমরা জানবো না অপরাধ না ঘটার পূর্বে, এটাই স্বাভাবিক। কিন্তু ন্যায় বিচার তো এনে দেওয়ার ক্ষমতা আছে। তারপরও লং টাইম প্রসেস এটা। আবার খুব ক্লান্ত লাগছে, খুব বেশি। ব্যাঙের মতন এদিক ওদিক লাফিয়ে যাচ্ছে, যেন কেউ পেছন থেকে খিচে ধরে। যেখানে হাত বাড়াচ্ছি ছাই হয়ে যাচ্ছে। আনাম চালাকি করতে বারণ করেছিল, অথচ চালাকিটা শাবাব করবে, অবশ্যই করবে। তার আস্তানা সম্পর্কে কিছুটা ধারণা পাওয়া গেছে। ধরে নিল সেখানে অপরাধ ঘটলে সে আসবে, অথবা টার্গেট করবে। ফাহাদ আর সাইফার পরিবর্তে অন্য দুজন নারী এবং পুরুষ পুলিশ কর্মকর্তাদের নিয়ে এই নাটক সাজাবে। কয়েকজনকে চোখে চোখে রেখেছে সে, কতজনকে রাখতে পারবে শাবাব আর রবিনের মিলিত সিদ্ধান্ত হয় এই অভিনয়টা হবে খুলনাতেও। জারার ভাই জাহিনের সামনে বড় একটা টিম রেডি করতে লাগলো। জঙ্গল আর তার আশেপাশের এরিয়াতে হিডেন ক্যামেরা লাগানোর ব্যবস্থা করা হচ্ছে। সাধারণ মানুষের বেশে খুব সাবধানে ফেলতে হবে প্রতিটা কদম। আগামীকাল রাতে তাদের কাজ শুরু করারও সিদ্ধান্ত নেওয়া হয়। প্ল্যানের মেইন দুজন পুলিশের নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হলো সাথে সাথে। এত ঝামেলায় রামসার কথা ভুলতে বসেছে সকলে, তবে শাবাব মানুষ তার পেছনেও রেখেছে। যেদিন জানতে পারে রামসা কাউকে কিছু না জানিয়ে চলে গেছে, সন্দেহ আরো প্রখর হয়। ফোনে বাজে মির্জার, স্ক্রিনে নাম্বার দেখে অবাক হয়। লিয়ানা কল করছে, রিসিভ করে বলল, হ্যালো লিয়ানা। হ্যালো। হঠাৎ কল করলেন, এনি প্রবলেম? কিছু বলার ছিল আর কিছু জানার ছিল। তেরসা চাওনি শাবাবের। লিয়ানার নাম মির্জার মুখে শুনে কান খাড়া হয়েছে। মনে মনে ভাবছে এক পাগল কম ছিল। জারার ভাই নামক আরেকজন এসে হাজির। কেন কল করেছে সেটাই জানতে চাওয়া শাবাবের মন। লিয়ানা মির্জার উদ্দেশ্যে বলে উঠল, অফিসার শাবাবকে ফোনটা দিন। মির্জা কিছু না বলেই ফোন এগিয়ে দিল। শাবাব অবাক হয়, পরপর ফোনটি নিয়ে কানে চাপলো। অন্য পাশ থেকে লিয়ানা বলল, আমার অ্যালবামটা নিয়ে যাওয়ার কারণ জানতে পারি অফিসার শাবাব? কোনো জবাব দিল না শাবাব। যার মুখ সারাক্ষণ ধারালো অস্ত্রের মতন চলে সেই মুখ এখন নীরবতা বেছে নিয়েছে। কোনো উত্তর না পেয়ে লিয়ানা বলে উঠল, জবে থেকে জুড়েছেন আমার সাথে তবে থেকে আমাকে নিয়ে আপনার যত সমস্যা। কেন অফিসার? আমি আপনাদের মতো নই, আমি স্বাভাবিক নই, তাই বলে আমায় অপদস্থ করবেন পদে পদে? এই কারণেই ছুটি নিয়েছি মানুষের কাছ থেকে। আমাকে আমার শেষ স্মৃতিটুকু রাখতে দিলেন না। অকৃতজ্ঞ আপনারা, নিষ্ঠুর। যান্ত্রিক জীবনে চলতে চলতে নিজেকে হারাচ্ছেন। এর চেয়ে আমিই সুখে আছি। আপনাদের এই সুখ সহ্য হচ্ছিল না, না? কারণ আপনারা প্রতিটা স্বাভাবিক মানুষই অসুখী। নাকের পাটা ফুলে ফেঁপে উঠলে শাবাবের বলল, বেশি কথা বলছে। শাবাবের কথা শেষ হওয়ার পূর্বেই লিয়ানা বলে উঠল, মনুষ্য যখন মনুষ্যকে দূরে ঠেলে দেয় তখন এই নিঃস্বর্গ হয় তার সঙ্গী। শাবাব চল শক্ত করে বলল, আর কিছু বলবেন? লিয়ানা তার অভ্যন্তরীণ জেদ দমিয়ে নিল, শান্ত করল মস্তিষ্ক, বলল, আমার অ্যালবামটা ফিরিয়ে দিবেন। শাবাব জেনেছে এই বিষয়ে এক্সপার্টের কাছ থেকে। হিমশীতল পরিবেশ তৈরি এবং নানান প্রযুক্তির ব্যবহার করে এই কার্মিকা গাছ উৎপাদন সম্ভব। ঠিক তেমন প্রক্রিয়া
যেমনটা জাফরান উৎপাদনের ক্ষেত্রে অবলম্বন করতে হয়। তবে বিষাক্ত হওয়ার কারণে অনুমতি নেই। অনুমতিবিহীন স্মাগলার ছাড়া আর কেউ এই বীজ দেশে আনতে পারবে না। তারাই জানে এসব বেআইনি কাজ, আর করেও। লিয়ানার পক্ষে কি সম্ভব এই বীজ সংগ্রহ? ছাড়টা শাবাবের পছন্দের জায়গা, খুব পছন্দ করে এই একাকী নীরবে দাঁড়িয়ে যান্ত্রিক শহরকে চোখে ধারণ করতে। একবার ফের এসেছে কাজের চোখে ফাঁকি দিয়ে। রেলিংয়ে হাত রেখে দাঁড়ালো আনমনা ভঙ্গিতে। রাস্তা থেকে গাড়ির তীব্র হর্নের আওয়াজ, কোনোটাই যেন গায়ে এসে লাগছে না তার। বাতাসের গতিবেগ কখনো তীব্র আবার কখনো ধীমা। গরম শরীর এসে ঝাপটে পড়লেই শীতলতা নামে শির দাঁড়ায়। চোখে ভাসতে শুরু করেছে অতীত। অভাব ছিল না, প্রেমজনিত কোনো ঘটনা ছিল না, তবে ভালোবাসার সম্পর্কের প্রতি তীব্র ঘৃণা জন্মেছে সেদিন থেকে, যেদিন আপন বোনকে দেখেছে ধুকে ধুকে মরতে। প্রতিনিয়ত কাউকে ভালোবাসার মাসুল দিয়ে আসতে কি সহ্য করেনি তার বোন, সাথে তার পরিবার। হাসপাতালে রাত কাটিয়েছে এই প্রার্থনায় যেন তার বোনটা বেঁচে ফিরে। মির্জাকে দেখেছে শুরু থেকেই। এক সমুদ্র ভালোবাসা দেওয়ার পরও সে নিঃস্ব ছিল এক বিরান পথে। একঘুয়ে জীবনে চলার পথে হোঁচট খেয়েছে পারিপার্শ্বিক অবস্থার সাথে তাল মেলাতে গিয়ে। জীবনটা ছিল যান্ত্রিক, সম্পূর্ণ যান্ত্রিক। খেলার বয়সে বইয়ে মুখ গুজে থাকতে হতো। আদিম যুগের চিন্তাধারার মধ্যে চলেছে জীবন। ছিল অন্যের সাথে শুধুই প্রতিযোগিতা, কে কার চেয়ে উপরে উঠতে পারে। মনের কথা প্রকাশের সুযোগটা পায়নি, বাবা মাকে কাছে পায়নি কখনো। তবে তারা হয়তো ধীরে ধীরে উপলব্ধি করেছেন, সময়ের সাথে তাল মেলানো শুরু করেছেন, তবে খুব দেরিতে। ততদিনে কঠোর হয়ে উঠেছিল শাবাবের স্তম্ভ। বাবা মায়ের উদ্দেশ্য ভুল ছিল না শাবাব জানে, তবে বেশি ভালো চাইতে গিয়ে রোবটে পরিণত হতে হয়েছে শাবাবকে। বোনকে সামলে দিয়ে নিজের এক ভিন্ন পথ বেছে নেয়। এতদিন যা করতে পারেনি সবটাই পূর্ণতা দিচ্ছে। জীবন কারো ইশারায় নয়, নিজের ইচ্ছে মোতাবেক চালনা করছে। মনের মধ্যে নিজস্ব ইচ্ছা যা এতদিন ধামাচাপা পড়েছিল, টেনে হিসড়ে বের করে চলছে সে, বেশ স্বাধীনভাবেই। ফোনের অপর পাশে সাইফার উদ্বেগপূর্ণ গলার আওয়াজে শাবাব প্রশ্ন করল, কি হয়েছে? নিজের জীবন নিজে হিসেব নিকেশ করতে করতেই যান্ত্রিক সেলফোন বিরক্তিকরভাবে বেজে ওঠে। সবসময়ের মতন মুখ কুচকে ফোন রিসিভ করতেই সাইফার অস্থির গলার স্বর ভাবতে বাধ্য করল। নিশ্চয়ই এমন কিছু হয়েছে যেটা তাদের জন্য কল্যাণকর নয়। প্রশ্নের জবাবে সাইফা বলে, স্যার, মেইল হ্যাকড আমার পিসির, আর পুরো সিস্টেম হ্যাক করার চেষ্টা হচ্ছে। সাথে একটা মেসেজ এসছে। কি মেসেজ? সেখানে লেখা ট্রাইলার দিলাম, যতই নাটক সাজানো হোক, আমি 23 সেপ্টেম্বরের আগে 1000 রকমের চেষ্টা বৃথা। মুখে ইচ্ছে মতো নোংরা গালি আসছে। সাথে সাথে জ্ঞাত হলো এটাও পূর্ব পরিকল্পিত। ফোন হাতে নিয়ে সিঁড়ি বেয়ে নামতে নামতে কয়েক দফা গালি দিয়েও বসলো শাবাব। তাদের সম্পূর্ণরূপে নিঃশেষ করার খেলায় মেতেছে খুনি। কাচের দরজায় জোরালো ধাক্কা দিয়ে প্রবেশ করলো। সকলেই উপস্থিত সেখানে। সাইফা থরথর কাঁপছে। কম্পিউটার সামনে বসে অনবরত ঘেমে চলেছে। অনেক সিক্রেট কোড আছে এখানে, অনেক ইনফরমেশন, কেস সম্পর্কিত অথবা কেস ব্যতীত। বিকৃত মস্তিষ্কের আনামের কাছে সব তথ্য চলে গেলে অনেকটা বিপদে পড়তে হবে তাদের। রবিন বলল, খুব কাছের কেউ আছে যে আমাদের সকল খবরাখবর জানে আর অপরাধীকে তথ্য দিচ্ছে, না হয় সব কিভাবে জেনে যায় সে? সাইফার চোখে এরর শব্দটা সবচেয়ে ভয়ঙ্কর একটি শব্দ বলে মনে হলো। তাকে প্যানিক করতে দেখে শাবাব বলে উঠল, রিল্যাক্স সাইফা, প্যানিক করলে ভালোর চেয়ে খারাপ বেশি হবে। পাশের ক্যাবিনেট থেকে পানির গ্লাস এনে তাকে এগিয়ে দিয়ে শাবাব আবার বলে ওঠে, পানিটা খাও, টেক আ ডিপ ব্রেথ, তারপর ভাবো কি করবে। এক ঢোকে পুরো পানির গ্লাস শেষ করলো সাইফা। একে একে সবাইকে চ্যালেঞ্জ করে যাচ্ছে সে, সব দিকে ঘেরাও করে ধরেছে যেন। সাইফা বলল, স্যার, একটু দেখবেন আপনার ল্যাপটপে যে অ্যাক্সেস দেয়া সেটাও সরিয়ে নেওয়া হয়েছে কিনা। লেট মি চেক। শাবাব বৈদ্যুতিক গতিতে ল্যাপটপ নিয়ে বসলো। তার মেল কানেক্ট করা, সব ফাইল এখানেও সিঙ্ক হয় বুড়োর পিসি এর সাথে। ঝটপট করে দেখলো প্রথম কিছু ফাইল ভ্যানিশ। সাইফা পাশে এসে দাঁড়ালে শাবাব বলে ওঠে, আমার অ্যাক্সেস এখনো রিমুভ করা হয়নি। সাইফা নিজের দিকে ঘুরিয়ে নেয় ল্যাপটপ। কম্পিত হাত চালিয়ে সব ফাইল পিডিএফ আকারে ডাউনলোড করে নিল। ডাউনলোড হতে যতটা সময় নিচ্ছে ভয়ের পরিমাণ দ্বিগুণ হতে থাকে সাইফার। ঘন ঘন নিঃশ্বাস ফেলে বারবার চেষ্টা করছে নিজেকে শান্ত করার। ফাইলগুলো আলাদাভাবে ডাউনলোড না হওয়া পর্যন্ত কিছুতেই স্বস্তি পাবে না। 15 মিনিট সময় নিয়ে ডাউনলোড সম্পন্ন হলো। কিবোর্ডে আঙ্গুল চালিয়ে শাবাবের মেইল সেখান থেকে সরিয়ে নেয়। সাথে ফাইলগুলো ডিলিট করে ধপ করে মাথা নামায় সাইফা। শাবাব জানতে চায়, কি হলো? যতটুকু পেয়েছি ডিলিট করে দিয়েছি স্যার, জানি না কতটুকু ইনফরমেশন নিতে পেরেছে।
সম্ভবত প্রথম 2 ফাইল, যেখানে সাজাপ্রাপ্ত 2 জন আসামির ডিটেলস ছিল। ভাগ্যক্রমে আপনার মেল লগ ইন ছিল। আপনি এই মেলটা আর রাখবেন না, ডিস্ট্রয় করে দিন। ফুঁসতে থাকা শাবাব বলল, এর আগে সাইবার ক্রাইম ডিপার্টমেন্টে কল করো, ওদের এই ইমেইল আর কোথায় লগ ইন করা হয়েছে সেটা জানো। আইপি অ্যাড্রেস চাই আমার, আর ঘরের ভেতরে কোন কালসাপ আছে ধরা পড়লে জানে মেরে ফেলবো। কথাটা সবার কানে দিলাম। আমাদের মধ্যে কেই বা করবে, কেনই করবে? রবিন প্রশ্ন করল। শাবাব চারিদিকে নজর ফেরায়, উকি দেয় একদম কোনায় কিচেনের দিকে। সাইফের দিকে চেয়ে প্রশ্ন করল, জামিল কোথায়? জামিনীর নগরের বিসদৃশ রূপ, অপরিচিত পথে অলস আলোর ঝর্ণা, 1-2 অথবা 1000 অধিক গল্প লুকিয়ে রেখেছে এই শহর। প্রত্যেক নকশার পেছনে আছে একটি অজানা অধ্যায়। গাড়ির ধোঁয়ায় মিশে থাকা আলোর ছবি মিথ্যা আশার প্রতিফলন ঘটায়। এইমাত্র কি কোনো রশিদ দেখা মিলল, নাকি শুধুই বিভ্রম যা অপেক্ষা করছে শুধুমাত্র অস্তিত্বের দিকে? প্রধান রাস্তা, আলো, ভবন, লাইট পোস্ট, জ্যামে আটকে থাকা গাড়ির হর্ন, সবটা মিলেমিশে একাকার। শহুরেপনা রাতের ছবি তৈরি করছে। আকাশের দিকে চাইলে দেখা মেলে না এই হইচই। কালচে অম্বর শব্দহীন, নির্বাক, রহস্যে এটে নিশ্চুপ। অদৃশ্য লোচনে আবদ্ধ করছে ঘটে চলা সবটা। স্থির শশাঙ্ক তারাদের রোশনি একটি মরুবিদ্যুৎ সার্কিটের মতো জড়িয়ে। বদ্ধ কামরায় কোনো পুরুষালী স্বর ভাসল, তুমি উত্তম, তুমি অনবদ্য, কোনো ভুল নেই তোমার। দেখো, পুরো সমাজ তোমার হাতের মুঠোয় এনে দিয়েছি আমি। কোনো পুলিশ তোমাকে পাকড়াও করার ক্ষমতা রাখে না। তুমি সব পারো। এতক্ষণ খুন, এগুলো তোমার অপরাধ নয় আনাম। তুমি অপরাধীকে শাস্তি দিচ্ছ। এই সমাজের অপরাধ নিঃশেষ করেছো তুমি, গর্ব করে নিজেকে নিয়ে। তুমি সবার মধ্যে অন্যতম। কেমন যেন এক সম্মোহনী গলার স্বর শির দ্বারা শিরশির করছে। মনে হলো এই বাক্যসমূহের অতুল সমুদ্রে ডুবে যাচ্ছে। আনাম জবাব দিল, সত্যি? হ্যাঁ আনাম, সত্যি বলছি। তোমার মতন মাইন্ড মাস্টার হতে গেলে কয়েকজন মানুষ, তাদের মধ্যে তুমি একজন। কখনো কোনো কাজে পিছু হটবে না। আমি তোমার সাথে আছি। আমি তোমার সব কথা শুনি। ভবিষ্যতে শুনবে তো? অবশ্যই শুনবো, অবশ্যই। একবার তাকাও আমার চোখের দিকে। পৃথিবীর সব ভুলে যাও। মনে করো তুমিই সেরা। ইউ আর মার্ভেলেস। মাতালের মতন এদিক ওদিক মাথা দুলে চলেছে। তেজি গলায় বিপরীত বার্তা আসে। নিজের উপর অহংকারবোধ জন্মায়। সামনে থাকা পুরুষের চোখের মধ্যে হিপনোটাইজ হয়ে যাচ্ছে ধীরে ধীরে। আমি অদম্য? হ্যাঁ, আমি তোমার সাথে আছি। তোমাকে নিজে হাতে গড়ব। এবার এই ঔষধটা খাও, রাতে ভালো ঘুম হবে। অপেক্ষা করবে না তোমার জন্মদিনের 23শে সেপ্টেম্বরে। একটু আগে না ইনজেকশন দিলে? সেটা তোমার মাথা ব্যথার জন্য দিয়েছিলাম। প্রতিদিনের ওষুধটা সত্যিই ভালো ঘুম হয়। এক ভিন্ন স্বস্তি পাওয়া যায়। বিশ্বস্ত বন্ধুর হাত থেকে ওষুধটি নিয়ে খেয়ে ফেললো। হেলে দুলে হাঁটতে লাগলো আনাম। অজানা এক পথে, দিশা জানা নেই, তারপরও হাঁটছে কদম। আনামকে বিদায় দিয়ে একাকী এক গলায় স্বর চারিদিকে বাড়ি খায়। নির্বোধ, জন্মদিন তোর জীবনের শেষ দিন হবে। জাহিন, কেমন আছো? শাবাবের প্রশ্নে বোকার মতন মুখ তুলে চায় জাহিন। এতক্ষণ লিপ্ত ছিল অদ্ভুত এক খেলায়। হাতে নাইলন এর সুতো পেঁচাচ্ছে, আবার খুলে ফেলছে। সুতো নিয়ে বিভিন্ন নকশা বুনছে হাতে। 19 বছরের এক ছেলে, দেহের গঠন শক্তপোক্ত। তার অদ্ভুত কর্মকাণ্ড ব্যতীত তাকে দেখে বোঝার উপায় নেই সে যে স্বাভাবিক নয়। শাবাবের দিকে চেয়ে ফিক করে হেসে উঠল। অদ্ভুত হাসি। সুতো পেঁচানো হাত তড়াক করে শাবাবের মুখ সম্মুখে এনে বলল, দেখো মাকড়সার চাল। শাবাব হালকা হেসে বলল, খুব সুন্দর। হঠাৎ করে জাহিন কপাল কুঁচকে নেয়, বলে, না, জাল সুন্দর না। তুমি কে? হ্যাঁ, আমি শাবাব। বন্ধুত্ব করবে আমার সাথে? বলে হাতে গিয়ে দেয় জাহিনের দিকে। এখনো চেহারা থেকে বিরক্তি কাটলো না, মুখ কুঁচকেই বসে আছে। মির্জা ঝুঁকলো শাবাবের দিকে, কানে কানে ফিসফিস করে বলল, এমন গম্ভীর গলায় হাত বাড়ালে স্বাভাবিক মানুষও বন্ধুত্ব করবে না। চোখ কটমট করে চাইলো শাবাব মির্জার দিকে। প্রথম থেকেই তার গলার স্বর এমন, কথা বলার ভঙ্গিও হুট করে কিভাবে পরিবর্তন করবে। মির্জাকে তোয়াক্কা না করে শাবাব মুখে লম্বা হাসি টানে, নিজের ব্যক্তিত্বের বিরুদ্ধে গিয়ে। আবার বলল, করবে বন্ধুত্ব জাহিন? না।
হাসিটা উধাও। অধৈর্য সে, অল্পতে বিরক্ত হওয়া তার স্বভাব। এখানে সুস্থ কোনো মানুষ থাকলে ঘাড় মটকে দেওয়ার মতন ইচ্ছা পোষণ করত, তবে করল না। আবারও ঠোঁটে মিথ্যে হাসি টানে। ভাবল কি করে তাকে আয়ত্তে আনা যায়। মাঝে মাঝে পথভ্রষ্ট হয় সাইফা, কাজের ফাঁকে ফাঁকে পা পিছলে যায়, মতিভ্রম হয়, যেমনটা এখন। সবসময় তার ছেলের হাসি হাসতে দেখা শাবাবের মুখে এত লম্বা চওড়া হাসি দেখবে কল্পনাও করতে পারেনি। সে নিজেও জানে এই হাসির পেছনে ধৃষ্টতা, তারপরও মন জুড়িয়ে গেল অজান্তে। মনে মনে ভাবতে লাগলো এভাবে হাসলেই তো ভালো দেখায়, অযথা ব্যাঙের ছাতার মতন মুখ করে রাখে কেন কে জানে। আসলেই ছেলেরা বোঝে না আসলে তাদের কিসে মানায়। শাবাব গলার স্বর নরম করে বলল, আচ্ছা জাহিন, বলো তো তোমার পছন্দের খাবার কি? আমার পছন্দের খাবার, আমার যারা আপু আছে না, আপু আমাকে কেক বানিয়ে খাওয়ায়, আমার কেক পছন্দ। বেশ উৎসাহ নিয়েই উত্তর দেয় এবারে জাহিন। তোমার জন্য কেক আনাই, খাবে? আবারও মতিগতি বদলে গেল, রেগে বলল, তোমার কেক খাবো না। ডানে চেয়ে শূন্য চেয়ে একাকী জাহিন বলতে লাগলো, আপু আজ কেক বানিয়ে দাও, এই লোক আমাকে কেক খাওয়াতে চায়। তুমি না আমাকে বলেছো অপরিচিত কেউ কিছু দিলে খেতে না? সবাই একে অপরের দিকে চেয়ে আছে, কার সাথে কথা বলছে ও। যেখানে মুখ ঘুরিয়ে আছে সেখানে কারো উপস্থিতি নেই। দীর্ঘশ্বাস টেনে শাবাব আবার তাকে বলল, হ্যাঁ, তোমার আপুই তো বানিয়ে দিবে কেক। তুমি আমার আপুকে দেখেছো? হ্যাঁ জাহিন, দেখছি, এই তো এখানে দাঁড়িয়ে আছে। সে কি বলছে জানো? আবারও বোকার মতন মুখ বানিয়ে প্রশ্ন করলো, কি বলছে আপু? আমি কেন শুনছি না? আমি তো আপু সব কথা শুনি। ঠান্ডা মাথায় শাবাব জাহিনের উদ্দেশ্যে বলে, জানো আমি কে? তোমার যারা আপুর বন্ধু। সে আমাকে বলেছিল তুমি নাকি ওর লক্ষ্মী ভাই। সে আমাকে একটা টপ সিক্রেট বলেছে, তুমি শুনবে? শুনবো, তাড়াতাড়ি বলো, আমার রাগ লাগছে। তোমরা আমার সাথে এত কথা বলছো কেন? পাশে থাকা ডক্টর ইশারা করলেন ওকে বেশি চাপ না দিতে। শাবাব হাত দেখিয়ে তাকে থামিয়ে দেয়, আশ্বাস দেয় ইশারায়। তোমার আপু বলেছে আমার সাথে বন্ধুত্ব করতে। আমি তোমার খুব ভালো বন্ধু হব, কেমন? তুমি আমাকে তোমার সব কথা গল্প করবে। আপু সত্যিই এটা বলেছে? হ্যাঁ। ওকে, তুমি আমার বন্ধু। কিছুটা স্বস্তি পায় শাবাব। মনে মনে যা ভেবে এসেছিল এখন সে প্রশ্ন করার পালা। একটা নোটপ্যাড নেয় শাবাব, সাথে একটা লাল মার্কার পেন। জাহিনের উদ্দেশ্যে বলল, আচ্ছা এসো আমরা একটা গেম খেলি। গেমের কথা শুনে জাহিন চঞ্চল হয়ে ওঠে, খাবলে ধরে খাতা আর মার্কার পেন, বলে, কি গেম খেলবো? আসো আসো, আমিও খেলবো। ওকে জাহিন, আমি একটা শব্দ লিখি, তুমিও সেটা লিখবে, কেমন? জাহিন মাথা উপর নিচ দুলিয়ে সম্মতি প্রদান করলো। শাবাব তার হাত থেকে আলতো করে খাতার পেন নিচে লিখলো লুজার। পরপর জাহিনের দিকে এগিয়ে দিয়ে বলে ওঠে,